আর তুমিও আমার কথা মতো আমার হয়ে সেদিন তুমি তাকে বলেছ তুমি তাকে ভালোবাসো না, শুধু তোমার মনের ভুল ছিল তুমি আদ্রিসকে ভালোবাসো। ও তারপরও বিশ্বাস করতে না চাইলে তুমি ওকে বিশ্বাস করতে বাধ্য করেছো সেদিন, এই ভেবে যে শুধু তোমার জন্য নিজের ভালোবাসা অসম্মান করছে। তবে এইসব করে আদ্রিস তোমাকে পেয়ে যেতে পারলেও আদ্রিতকে আমি নিজের করে উঠতে পারিনি। ওকে ওকে না জানিয়ে আমেরিকা চলে যায় হুট করে একদিন, তারপর আর যোগাযোগ রাখিনি। শালি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোরা দুইটা মিলে আমাদের সাজানো স্বপ্নগুলো সব চুরমার করে দিলি। তোকে তো আমি মেরেই ফেলবো। হাকি এবার রেগে গিয়ে সানিয়াকে বেশ মারল। ততক্ষণে সেখানে পুলিশ এসে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ আনিয়েছেন। ডাক্তার আখি, এভাবে যে কারো কেবিনে ঢুকে আপনি তাকে মারধর করতে পারেন না। আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। যা, এবার জেলের ভাত খা। চুপচাপ পুলিশকে যেতে বল। এই দেখ, ফোনে তোর সকল কথা রেকর্ড করেছি। বুঝতেই তো পারছিস, মানুষকে ফ্রড কেসে জেলে যাবে। আর আমার ক্ষমতা সম্পর্কেও ভালো জানিস। তোর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দিতেও সময় লাগবে না আমার। আমাকে খেপাস না। জানিসই তো আমি কি জিনিস। চলে যেতে বল পুলিশকে। হাকি সানিয়ার পাশেই ছিল তখন। হাকি দাঁত কটমট করে কথাগুলো বললে সানিয়া ভয় পেয়ে গেল। আঁখি যে নিজের আসল রূপে চলে এলে এক ধরনের সাইকোতে পরিণত হয় তা সে জানে। তাই আর সুযোগ না নিয়েই বিষয়টা রফাদফা করার চেষ্টা করে। ইন্সপেক্টর সাহেব, আপনারা চলে যান, আমি আখির বিরুদ্ধে কোনো কেস করছি না। আপনি ভয় পেলে হবে না তো, আমরা আছি। আরে আপনারা যান তো, আমার আপনাদেরও প্রয়োজন নেই এখন। অতঃপর পুলিশ চলে যায়। তোরটা না হয় পরে দেখবো সানিয়া, আগে আদৃশের ভাগটা দিয়ে আসি। সানিয়াকে অনেকটাই জোরালো থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে বেরিয়ে আসে সেখান থেকে আঁখি। অতিরিক্ত রাগেই তার হাত পা একরকম কাঁপছিল তখন। হাসপাতালের বাইরে একটা দোকান থেকে পানি কিনে খেয়ে নিলে রাগ দমনের সুবিধার্থে। অতঃপর আদৃশের উদ্দেশ্যে যেতে নিলে কল আসলো আবার আদৃতের। নাম্বারটা দেখেই বুকটা মোচড় দিয়ে উঠল। যার জন্য এত কিছু করলো তার জন্যই তো কিছু করা হয়েই উঠল না কি। নিজের থেকে হাদিতকেই বেশি অসহায় মনে হচ্ছে তার, যে আজ অব্দি আখির পথেই চেয়ে বসে আছে। লোক কাউকে কতটা ভালোবাসলে এমন কিছু করে যেতে পারে। হয়তো সে ভালোবাসার পরিমাপ করে ওঠার সামর্থ্যও আখির নেই। বর্তমানে এসবের কিছুই আখি আদিত্যকে জানাতে চায় না। তাই নিজেকে ঠিক রাখার চেষ্টা করে ফোন ধরল। কি হয়েছে ডক্টর আদিত্য? কোথায় তুমি? আসছো না কেন এত সময় ধরে? আমি এখন আসবো না, জরুরি কাজ আছে। তোমাকে এখনই আসতে হবে আখি। আমাদের হাসপাতালের বেশ পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক এমার্জেন্সি। এখানে ডাক্তারদের কমতি পড়েছে, তুমি জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। আখির কাছে তার অনুভূতির উপরে তার দায়িত্বের অবস্থান। তাই বর্তমানে হাসপাতালে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জিসান পেলেও আমিরুলের ঢাকার বাড়ির ঠিকানা। আশার আলো খুঁজে পেল সে। আমিরুলের বাড়ি অবধি পৌঁছলে নিশ্চয়ই তাহমিনা অবধিও সহজেই পৌঁছে যেতে পারা যাবে। হাসপাতালে অনেক তোড়জোড় শুরু হয়েছে। অনেক এমার্জেন্সি দেখার পর ক্লান্ত হয়েই নিজের ক্যাবিনের দিকে হাঁটা ধরল আঁখি। পথিমধ্যে হাদিতের ক্যাবিন। কেন জানি মন টানলো সেদিকটায়। মনের টানে সাড়া দিয়ে ঢুকে গেল সেই ক্যাবিনে। হাদিতও এখনও ক্যাবিনে ফিরেনি। আঁখি ক্যাবিনের একটা চেয়ারে এসে বসলো। হাদিতের সান্নিধ্যে মনের প্রশান্তি তো সেই 6 বছর আগেও পেত আঁখি। আজ কেবিনে আদিত্য না থাকলেও তার গায়ে ঘ্রাণ যেন স্পষ্ট নিতে পারছে এসে। বিষাদে মন ছেয়ে আছে। একটা ভুল পদক্ষেপ। ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার পরিণামস্বরূপ 6টা বছর নাশ হয়ে গেল তার। সব কিছুই শেষ হয়ে গেল। আখির হঠাৎ চোখ গেল হাতিদের হ্যান্ডব্যাগের উপর। ব্যাগে চেইন খোলা, হয়তো তাড়াহুড়ায় খোলা রেখেই চলে গেছে। ব্যাগের ভেতর উকি মেরে আছে একটা ডায়েরি। আখির কৌতূহল জন্মালো তাতে। এমনিতেই যে কারো জিনিসে কখনো না বলে হাত না দিলেও আদিতের ক্ষেত্রে কখনো ফর্মালিটি করেনি সে। তাই ওটা হাতে নিয়ে নিল। প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা সুখ পাখি, নিচে ছোট্ট আকারে লেখা আমার হিটলার আঁখি। আঁখি আলতো করে হাত বুলালো লেখাগুলোর উপরে। আন্দাজ করতে পারলো কেবিনে কেউ আসছে। তখন তার দাড়িটা খুব গোপনেই লুকিয়ে নিল তার কাপড়ের নিচে। আরে আখি, কখন আসলে এখানে?
এই তো একটু আগে। তা বলো কোথায় গিয়েছিলে? তুমি জানো আমি কতটা পেরেশানিতে ছিলাম তোমাকে নিয়ে। এত ভাবেন কেন আমাকে নিয়ে? আমি কে হই আপনার? সব কিছু কি শুধু বোঝাতে হবে আখি? বুঝে নেয়ার ব্যর্থতা বছরের পর বছর কাটিয়ে দেয়ার থেকে মুখে বলাই শ্রেয়। মানে? মানেটা কি বুঝে নেয়ার চেষ্টা করা যায় না? ছলছল চোখে আখির বলা কথাটা হাদিতকে আরো অস্থির করে তুলল। হাদিত ছুটে গেল আখির পাশে। কি হয়েছে আখি, বলো আমায়। তুমি ঠিক আছো তো? এ কি, তোমার হাতে কি হয়েছে? অনেকটা কেটে আছে, রক্তও শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? দেখো, বসো তুমি, আমি ফার্স্ট এইড আনি। তখন সানিয়াকে মার ধরে আখির হাতের কনুইয়ের নিচ অংশে অনেকটাই কেটে গিয়েছিল আখির। হাদিত এবার বেগতিক পায়ে ফার্স্ট এড বক্স এনে আখির ক্ষততে ওষুধ লাগাতে শুরু করেছে। আখি হপলকে তাকিয়ে আছে তার দিকে। এখনো ততটাই ভালোবাসা উপলব্ধি করতে পারছি যতটা 6 বছর আগে করলাম আপনার ওই চোখে নিজের জন্য। তবে কেন আমি তা তখন অবিশ্বাস করে গেলাম। আজ যে বড্ড ইচ্ছে করছে ডক্টর সাহেব, আপনাকে জড়িয়ে ধরি, চিৎকার করে কেঁদে বলি যে ওরা আমাকে ঠকিয়েছে, আমাদের ভালোবাসা ভুলের নিচে চাপা দিয়েছে ওরা। তুমি বড্ড বেখেয়ালি। এখনো বাচ্চামো যায়নি তোমার। উপর থেকে শাসন করার মতো কেউ নেই তো, তাই এমন। আপনি তো খুব শাসন করতেন, এখন কেন ছেড়ে দিলেন? অধিকারটা কি আদৌ আছে? ধরে রাখতে জানলে কখনো কিচ্ছু হয় না। কথাটা বলেই আখি উঠে চলে গেল। ডাইটা এমনভাবেই লুকালো যাতে আজিতও না দেখতে পায়। হাদিতও বুঝে উঠতে পারল না আখির কথার মানে। জিসান পৌঁছালো আমিরুলের বাড়িতে। কিছুটা হতাশ হলো সেখানে গিয়েও, কিন্তু পুরো খালি হাতেও তো ফিরে আসেনি। সেখানে গিয়ে আমিরুলের পরিবারকে জেরা করে জিসান অতঃপর সকল তথ্য জানতে পায় তার বাবার কাছে। মিস্টার নজরুল, আপনি তো আমিরুলের বাবা, রাইট? আমিরুল যশোরে দ্বিতীয় বিয়ে করে থাকতো, কথাটা আপনি কবে থেকে জানেন? বাবা, ও যশোরে একটা ভালো জব পেয়েছে বলেছিল, সেখানে থাকতে মাঝে মধ্যে টাকা পাঠাতো। কিন্তু 1 বছর পর জানতে পারলাম ও তার স্ত্রী নীলিমার দূর সম্পর্কের বোন ঋতুকে বিয়ে করে নিয়ে সেখানে থাকছে। কথাটা শুনেই নীলিমা আয়ত্তের বাইরে চলে যায়। আমাদের না জানিয়ে সেখানে গিয়ে ঝগড়াঝাটি শুরু করে। ঋদু না তাহমিনা? না বাবা, হৃদয়। আপনি এত শিওর কি করে যে মেয়েটার নাম ঋদু? ওই মেয়েটা নীলিমার দূর সম্পর্কের বোন ছিল। কোনো এক কাজে কয়েকদিনের জন্য থাকতে এসেছিল আমাদের এখানে। কিন্তু কয়েকদিন গেলে নীলিমা নিজেই তাকে ঘর থেকে বের করে দেয়, তার উপর এক প্রকার জোর খাটিয়ে, যাতে আমরা অবাক হই। আর তারপর তো জানতে পারি আমিরুল ওকে বিয়ে করেছে। ঋদুর কি কোনো ছবি হবে আপনার কাছে? না বাবা, ও মানুষের সাথে মিশতো কম, ছবি উঠতো না। ওর বাড়ির ঠিকানা আছে? হ্যাঁ, ওর বাড়ির ঠিকানা বলতে পারবো। ঠিক আছে, ঠিকানাটা লিখে দিন আমায়। আর হ্যাঁ, ওকে যে আমিরুল বিয়ে করেছে খবরটা কে দিয়েছে আপনাকে? ওর বাবা নিজে ফোন করে। কি? ওর নিজের বাবা জানিয়েছেন আপনাকে বিয়েটা? হ্যাঁ বাবা, আর এটাও বলছেন ওনার মেয়ের মানসিক অবস্থা ভালো নয়, পারলে কোনো পদক্ষেপ নিতে ওর বিরুদ্ধে। ওনার কথার মানে আমি কিছুই বুঝতে পারিনি তখন। আজ আর আদেশের ওখানে যেতে চায়নি আখি। সারাদিনের কাজে বেশ ক্লান্ত সে। আদেশের সামনা করতে হলে যে অনেক শক্তির প্রয়োজন হবে তার। এদিকে ভেবে পাচ্ছে না হাদিতকে কি সব জানানো উচিত। সব কিছু শুনে কি প্রতিক্রিয়া করবে সে? সে কি সব কিছু সহ্য করে উঠতে পারবে? মেনে নিবে কি সব কিছু স্বাভাবিকভাবে, নাকি সৃষ্টি করবে কোনো ধ্বংসের তাণ্ডব? হাদিতকে নিয়ে তো এক প্রকার ভয় হয় আখির। রাগ তার প্রচুর। হুটহাট চলে না আসলেও যখন আসে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে হাদিত। তাতে নিজের ক্ষতি হবে কি না সে বিষয়ে কোনো হুঁশ থাকে না তার। তাই এত ভাবছে আখি, বিষয়টা কি আদৌ জানানো উচিত হবে আদিত্যকে। অনেক ভাবার পর সিদ্ধান্ত নেয় আখি আদিত্যকে জানাবে সব কিছু। আদিত্যকে কক্ষে না পেলেই খোঁজ নিয়ে জানতে পারে আদিত্য ছাদে। তাই সেদিকটায় যায়। ছাদে প্রবেশ করতেই থমকে যায় আখি। সামনে চলমান দৃশ্য চোখে ভাসতেই রিঙ্কি একটা শর্ট নাইটি পরে জড়িয়ে ধরেছে আদিত্যকে। জোরে জোরে বলছে, আই লাভ ইউ অদ্রিত, আই লাভ ইউ।
হাদি তো তাকে সাথে সাথেই টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বেশ কর্কশ গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি না রিঙ্কি, বোঝো না কেন? ভালো ভালোই বলছি আমেরিকা চলে যাও। আমি তোমার টিকিট বুক করে দিয়েছি, কাল রাতে ফ্লাইট। আমি যাব না। তুমি বলো, আমার মধ্যে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? ওই ডিভোর্সের মধ্যে কি পেয়েছো যে দিন রাত ওর পিছনে পড়ে থাকো? ও এমন কি দেবে তোমায় যা আমি দিতে পারবো না? নাকি রাত কাটাই তোমার সাথে, তাই ওর শরীরের মায়া ছাড়তে পারছো না? রিঙ্কি, গর্জে উঠে আদিত্য হাত উঁচুতে উঠিয়ে নিলেও রিঙ্কির গালে থাপ্পড় বসিয়ে উঠতে পারে না। আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, নইলে আখিকে অসম্মান করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে বুঝিয়ে দিতাম। কাল রাতে বাড়ি ফিরে যেন আমি তোমাকে না দেখি, নইলে ভালো হবে না। আদিত্য চলে আসতে নিলে আখিকে দেখতে পেল। আখি, তুমি এখানে? ওই আসলে খাবার দেওয়া হয়ে গেছে নিচে, ডাকতে এসেছিলাম। হাকি কিছু শুনে বা দেখেনি এমন ভাব করে চলে গেল সেখান থেকে। আখি কিছু শোনেনি তো? রিঙ্কির কথাগুলো যদি শুনে থাকে তবে নিশ্চিত খুব কষ্ট পাবে, যা আমি মেনে নিতে পারবো না। হাকি চলে আসলো নিজের কক্ষে। আজ 6 বছর পর আদিত্যকে নিয়ে সেই জ্বলন অনুভব করতে পারলো মনে, যা 6 বছর আগে কোনো মেয়ের সাথে আদিত্যকে দেখলে হতো আখি। প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। হয়তো জীবন চলতে গিয়ে তাকে মনের এক কোণে ধামাচাপা দিয়ে রেখে দেওয়ার প্রচেষ্টা করে ব্যর্থ প্রেমিকগণ। হাকিও তো তাই করেছিল, কিন্তু হাপিও এক তিক্ত সত্য আদিত্যের প্রতি তার সেই সুপ্ত অনুভূতি যেন আবারও জাগিয়ে তুলল। অনুভূতির মাত্রা আজ আগের মতোই এত প্রখর না হলেও কম কোথায়। কিন্তু সর্বনাশা আরেকটা সত্য পিছু টানছে আখিকে। আখির সাথে যে আদৃশের নাম জুড়ে গেছে। ডিভোর্স নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকা আখি কি করে আদিত্যের পবিত্র জীবনে দাগ মাখাতে যাবে? রিঙ্কির বলা কথাটা বড্ড আঁচড় কেটে গেছে আখির মনে মুহূর্তেই। না, আখি সেই সত্য আর বর্তমানে আদিত্যকে জানাবে না। যদি আদিত্য এখনও তাকে ভালোবেসে থাকে, যদি তাকে আবারও ফিরে পেতে চায়, তখন কীভাবে ফিরবে আখি তার জীবনের এই কলঙ্ক সহিত? কাজের লোকগুলো কাজ ছেড়ে চলে গেছে, তার কারণ এখনো অবধি বুঝে উঠতে পারেনি আদৃশ। শুভ্রতা তার শাশুড়ি মা আর রেহানকে নিয়ে আজ বেশ সকালে হাঁটতে বেরিয়েছিল। বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকছিল তারা। আদৃশ তার রুমেই ছিল। তখনই আদিলদের কক্ষ থেকে হৃদিকার চিৎকার শোনা যায়। আদ্রিস, বাঁচাও আমায়, বাঁচাও। চিৎকার শুনে আদৃশ আর বাকি সবাই ছুটে যায় সেদিকে। আদৃশ দরজায় লাথি মারছে, ডাকছে হৃদিকাকে, কিন্তু ভেতর থেকে দরজা আটকানো। শুধু হৃদিকার চিৎকার শোনা যাচ্ছে। আদ্রিস, বাঁচাও আমায়। আদিল ভাইয়া প্লিজ, আমার এত বড় সর্বনাশ করবেন না। আদৃশ লাথি দিয়েই যাচ্ছে হৃদিকাকে ডেকে ডেকে। হঠাৎ দরজা খুলে হৃদিকা এসে জাপটে ধরল তাকে। আদৃশ তাকে ঝটপট নিজের থেকে ছাড়িয়ে দেখতে পেল তার ব্লাউজের বিভিন্ন অংশ ছেঁড়া, সাথে নখের আঁচড়। চুলগুলো উস্কো খুস্কো, এক প্রকার কাঁপছে হৃদিকা। পেছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে আদিল। ফেরেশানিতে জিজ্ঞেস করলো আদৃশ, কি হয়েছে রিতিকা? তোমার এই হাল কেমন করে হলো? আদ্রিস ভাইয়া বেশ কয়েকদিন থেকেই আমার উপর কুনজর দিয়ে রেখেছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পারলে ওনাকে এড়িয়ে চলতে শুরু করি, কিন্তু আজ ঘর খালি পেয়ে আমাকে ফন্দি করে নিজের কক্ষে ডাকলেন। বললেন নাকি সুব্রতা আপু বাইরে, এদিকে উনি ওনার ওয়ালেট খুঁজে পাচ্ছেন না, একটু খুঁজে দিতে। আর সেই সুযোগে দরজা লাগিয়ে উনি আমার সাথে। এরপর আর কিছু না বলতে পেরে হু হু করে কান্না করে দেয় ঋতিকা। আদৃশের শরীর জ্বলে ওঠে অল্পতেই। সম্পর্কের সীমা লঙ্ঘন করে তেড়ে গিয়ে বড় ভাইয়ের গালেই থাপ্পড় বসিয়ে দেয় আদৃশ। প্রবল খুশিতেই তাকে আছড়ে ফেলে ফ্লোরে। আদিল এতটাই হতভম্ব হয়ে আছে যে এমন কিছুর বিপরীতে প্রতিক্রিয়া কী করা উচিত ভেবে বের করে উঠতে পারছে না। শুধু চোখ বেয়ে ঝরে চলেছে তার জলের স্রোত। আদৃশ আবারও আদিলকে মারতে গেলে শুভ্রতা এসেই আদৃশের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। আদৃশ, বিশ্বাস করো আদিল এমনটা করতে পারে না। তুমি তো ওকে ছোটবেলা থেকেই চিনো। ও এমন না। প্লিজ ওকে মেরো না আর। ও তোমার বড় ভাই। ওই রাধিকা মিথ্যে বলেছে। মিথ্যুক আর অন্যায়কারী তো তোরা। মানুষের খেয়ে মানুষের পরে মানুষের পেছনে ছুরি চালাবি। আজ তোদের আসল অবস্থান দেখিয়ে দেবো আমি। কথাগুলো বলে শুভ্রতাকে লাথি দিয়ে ফাঁসে ফেলে আদিলকে ফ্লোর থেকে তুলে
আবারও মারার জন্য হাত ওঠালে সেই হাত পাকড়াও করলো আঁখি। আঁখি আদর্শকে কিছু করে ওঠার সুযোগ না দিয়ে তার 2 গাল বরাবরই 6 থেকে 7টা থাপ্পড় বসালো। তারপর তাকে কয়েকটা ঘুষি দিয়ে ফ্লোরে ফেলে দিল। আদর্শ এবার অতিরিক্তই খেপে গেল। তেরে সে আঁখিকে থাপ্পড় বসাবে তার আগেই তার হাত পেছনের দিকে মুড়ে নেয় আঁখি। অপর হাত দিয়ে আঁখিকে পাকড়াও করতে চাইলে সে হাতও মুড়ে ধরে আঁখি।